আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেটও আছে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরে নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাজ্জাদুর রহমান, বিজনেস এডিটর, দ্য ডেইলি স্টার। আরও আছেন আরিফুর রহমান, পরিচালক, বালি সিকিউরিটিজ লিমিটেড। আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা যে আলোচনাটা করি নর্মালি এই প্রোগ্রামটাতে আমরা অর্থনীতি, শেয়ার বাজার, বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করে থাকি। আমি সাজ্জাদুর রহমান আপনার কাছে প্রথমে আসতে চাচ্ছি। আমরা কিন্তু দীর্ঘ কয়েক মাস আমরা দেখেছি। আমরা প্রথমে দেখেছিলাম যে জানুয়ারিতে একটা আশাপ্রদ মার্কেট আমরা দেখেছিলাম, যেখানে আমাদের স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছিল। তারপরে আমরা দীর্ঘ কয়েক মাস কিন্তু স্পেশালি আমি যদি গত দুই তিন মাসের কথা বলি, সাংঘাতিক বাজে অবস্থা ছিল মার্কেটের। সেখান থেকে ঈদের পরে সবার আশা ছিল যে ঈদের পরে মার্কেটটা একটু পজিটিভ ধারা সূচিত হবে, হয়েছে। কিন্তু এই যে মার্কেট আমার নতুন আশা জাগা নিয়ে মার্কেট নতুন করে সবাই আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন, পজিটিভ ভাবা শুরু করেছে, পজিটিভ ভাইব এসছে একটা। এটা নিয়ে যদি আপনি বলতেন যে এই মার্কেটটা সম্বন্ধে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে ঠিকই বলেছেন, বাট মার্কেটটা আসলে গত বছরের নভেম্বর ডিসেম্বরে পজিটিভ ছিল আমি বলবো। তারপরে জানুয়ারিতে পার্টলি, দেন জানুয়ারির মিডল জানুয়ারি থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়। বাট নভেম্বর ডিসেম্বরের আগে যদি যান তারপরে কিন্তু অনেক দিনই মার্কেট আসলে ডাউন ছিল। ইনফ্যাক্ট 6-7 বছর 2011 থেকে মার্কেট ওইভাবে উঠেনি আর। সো নভেম্বরে একটু শুরু হলো পজিটিভলি মার্কেট আপ হওয়া, দেন আবার 2 মাস পরে এটা ডাউন হলো। এখন গুড থিং হচ্ছে যে আমরা দেখছি যে রিসেন্ট ডেজে মার্কেটটা আবার পজিটিভলি বিহেভ করছে। এটার কারণ আমি বলবো যে মূলত দুটো কারণ এখানে আপনার মূল ভূমিকা পালন করেছে। একটা হচ্ছে আপনার বাজেটে নতুন ভ্যাট আইনটা বাস্তবায়ন না হওয়া, যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের বিজনেস কমিউনিটি এবং অনেক কনজিউমার স্পেশালি তো ভ্যাট দিবে। সো সবাই এক ধরনের উদ্বিগ্ন ছিল। তাদের সেই উদ্বেগটা দূর হয়েছে এবং এটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়েছে। আমি মনে করি যে ভ্যাটটা বাস্তবায়ন না হওয়া, যেটা হচ্ছে যে এক ধরনের আপনার মার্কেটে সেটার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে আপনার যেটা হয়েছে যে আপনি হাফ ইয়ারলি রিপোর্ট, স্পেশালি ব্যাঙ্কগুলোর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আমরা দেখছি যে অপারেটিং প্রফিট অলমোস্ট প্রতিটা ব্যাংকেরই খুব ভালো বেড়েছে। সো সেটার একটা প্রভাবও মার্কেটে পড়েছে আমি মনে করি। এবং যেহেতু আমাদের মার্কেট, আমার কাছে মনে হয় পার্সোনালি ইট ইজ আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর ড্রিভেন মার্কেট, এটার একটা খুব বড় রোল এখানে। যদি স্পেশালি ব্যাংকগুলো আসলে এখানে অনেক অ্যাক্টিভ না থাকলে বা এটার রোল না থাকলে এই মার্কেটটা খুব একটা অন্য কোনো ভালো স্টক আমাদের যেহেতু খুবই কম আছে। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্পেশালি ব্যাংকস, তাদের এই যে ভালো ইনকাম, ভালো আর্নিংয়ের যে ট্রেন্ড, সেটার একটা প্রভাব মার্কেটে পড়েছে এবং সেটা আমরা বর্তমানে দেখছি। শুধু ব্যাংক কিন্তু না, আমাদের যথেষ্ট ভালো ভালো স্টক আছে। কিন্তু আপনি যদি বলেন, আপনি কয়েকটা শেয়ার আমরা সবসময়ই বলি, যেমন জিপি যদি বলেন, স্কয়ার ফার্মা যদি বলেন, লাফার্জ যদি বলেন, আরও অনেক পাওয়ার সেক্টর যদি বলেন, কিছু কোম্পানি প্রচুর শেয়ার কিন্তু এসছে। কিন্তু ব্যাংকদের ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলোর ইয়ার এন্ডিং হচ্ছে ডিসেম্বরে, আর জুন জুলাইতে অন্য সব কোম্পানি হাফ ইয়ারলি রিপোর্ট যেটা এসেছে ওগুলো পজিটিভ এসছে। কিন্তু আমরা ওইভাবে কিন্তু আমরা মুভমেন্টটা দেখছি না আমরা যেভাবে দেখা উচিত ছিল। মানে কয়েকটা ওয়েল কোম্পানি দেখা যাচ্ছে যে অল্প বিস্তর নাড়াচাড়া করছে, কিংবা টেক্সটাইল সেক্টর। কিন্তু জুলাই মাসে আমাদের যে একটা বিশাল একটা মুভমেন্ট আমরা আশা করেছিলাম, ওইভাবে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। গুটি কয়েক শেয়ার ছাড়া অন্যগুলো মুভ করছে না। আমি যদি এই প্রশ্নটা নিয়ে আরিফুর রহমান আপনার কাছে আসি, আপনি যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে গুটি কয়েক কোম্পানি এখন মুভমেন্ট করছে বেশি। আর একটা জিনিস, আগে আপনার মার্কেটের ফাইন্যান্সিয়াল ইয়ারটা অনেকটা ডিসেম্বরে ছিল অনেকগুলা, জুনে ছিল অনেকগুলা, সেপ্টেম্বর সারা বছর ধরে ছিল। কিন্তু ইনফ্যাক্ট এখন এই জিনিসটা হয়েছে শুধু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং ব্যাংক, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, ওদের হচ্ছে ডিসেম্বর মাস, আর বাকিগুলো হয়েছে ইয়ার এন্ড হয়েছে জুন মাস। যার পরিপ্রেক্ষিতে এখন জুন মাসের যে শেয়ারগুলো, এই শেয়ারগুলি একটু নড়াচড়ার দিকে বেশি, বিশেষ করে টেক্সটাইল সেক্টরটা একটু বেশি নড়াচড়া দিচ্ছে। সাথে সাথে অন্যান্য শেয়ারগুলো আছে। আর ভাই সাহেব যেটা বলেন যে ব্যাংকের যে ব্যাপারটা, ব্যাংকও কিছু ব্যাংক ওনার হাফ ইয়ারলি রিপোর্ট যারা জানতে পারছে বা ভালো মনে করতেছে, ওইসব ব্যাংকগুলো কিছুটা মুভমেন্ট ভালো আছে কি।
এবং সেই পরিপ্রেক্ষিতে মার্কেটটা এখন মোটামুটি একটা পর্যায়ে যাচ্ছে। তো আমার যে ধারণাটা এটা হচ্ছে যে বড় বড় পেইড আপ যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলো যদি বেশি মুভমেন্ট করে তাহলে মার্কেটের জন্য বেশি একটা ভালো হবে না। ওই মুভমেন্ট করতে হবে আস্তে আস্তে, যখন আপনার ভলিউম বাড়তে থাকবে তখন বড় শেয়ারগুলো যদি মুভমেন্ট হয় তাহলে মার্কেটটা শক্তিশালী হয়ে এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা লাস্ট কয়েক মাসের আমরা যদি ট্রেড দেখি, টার্নওভার দেখি কিংবা ইন্ডেক্স দেখি, তাহলে দেখা যায় যে ব্যাংকগুলো যখনই মুভমেন্ট শুরু করে তখনই কিন্তু 200-300 পয়েন্ট ইজিলি বেড়ে যায়, যেহেতু ওদের পেইড আপ অনেক বেশি। মার্কেট ক্যাপের প্রায় 30% জুড়েই হচ্ছে ব্যাংক অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো। তো যখনই 200-300 বেড়ে যায়, রেগুলেটর বডি কিংবা পেপার পত্রিকাগুলো মানে কেয়ারফুল হয়ে যায় যে কি হচ্ছে আবারও, কিন্তু ব্যাংক সেক্টরটা তো মুভ করবেই। আপনি যদি কিছু বলতেন এই যে এইটা নিয়ে, আমরা গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখেছি যে ইন্ডেক্স 4300-তে যখন যায় আবার উঠা শুরু করে, কিন্তু যখন 4800 অ্যারাউন্ড হয়, 700 থেকে 800-র মধ্যে হয়, তখন সবার মধ্যে একটা ভিতরে একটা 5000, হ্যাঁ, তখনই সবার মধ্যে একটা মানে কিভাবে যেন একটা অনিশ্চয়তা শুরু হয় যে মার্কেট আবার ডাউন হয়ে যাবে, বেড়ে যাচ্ছে ইন্ডেক্স। এটা কেন? যে শেয়ারগুলো, এটা তো ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে না মার্কেটটা। তাহলে এই যে ভীতি, মনস্তাত্ত্বিক যে ভীতি উনি বলছিলেন, আরিফুর রহমান সাহেব বলছিলেন যে মনস্তাত্ত্বিক একটা ভীতি কাজ করে, শঙ্কা কাজ করে, কেন? আপনি যদি এটা নিয়ে কিছু বলতেন। না, এটা আপনার অবজারভেশন শঙ্কা কাজ করে। আসলে আপনি এই মার্কেটের অভিজ্ঞতা থেকেই আসলে এই শঙ্কাগুলো আসে। আপনি বিভিন্ন সময় যে ধরনের ঘটনা ঘটেছে, আপনি আসলে মার্কেটে দেখবেন যে মার্কেটের কিন্তু একটা সাধারণ রুল, এটা গ্লোবালি, যে শেয়ার মার্কেট থেকে আসলে সবাই প্রফিট করতে পারে না। অনলি 2% লোক, আপনি এটা হচ্ছে এক ধরনের থাম্ব রুল। 98% লোকই কিন্তু শেয়ার মার্কেট থেকে আসলে লস করে। সো এখানে যেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক লোকই আছে বুঝে না বুঝেই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। জাস্ট টাকা আছে যেখান থেকে এনে সে ধার দেনা করে বউয়ের গহনা বিক্রি করে সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। কিন্তু আমি একটা মিনিট একটু ইন্টারাপ্ট করি। আপনি যে বলেন যে 98% লোক লস করে, তাহলে তো যারা, যদি তাই হতো, হয়তো বিশেষ কোনো সময় আপনার কথাটা ঠিক, সে 96-এর পার্সপেক্টিভে আপনার কথাটা ঠিক, কিংবা 2010-এর পার্সপেক্টিভে ঠিক, কিন্তু সব সময় কি ঠিক? এটা আমেরিকান মার্কেটও ঠিক। আপনাদের বললাম যে আপনি ধরেন যে আপনি এখন আমি একটা আইটেমে প্রফিট করব, আমি নেক্সট মান্থ আর একটা আইটেমে লস করব, আমার যে ইয়ার এন্ডিং আমার ক্যালকুলেশনটা হিসাব করলে দেখা যাবে যে আসলে আমি লুজার। সো মার্কেটে এভারেজ লাভ করে খুবই কম লোক, বেসিক্যালি খুবই ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এবং এই জিনিসগুলো দেখা আপনি যে প্রশ্নটা করলেন যে সংখ্যাটা আসে আসলে আমাদের এই সাধারণ লোকজন, এবং তারা যে এই যে না বুঝে বিভিন্ন স্টকে, ফর এক্সাম্পল আপনাকে যদি আমি বলি যে এই যে কেয়া কসমেটিক্সের যে গত কয়েকদিন ধরে যে মুভমেন্ট, ওয়াই, কেউ কি কোনো কারণ দেখাইতে পারবে? আপনি 78 কোটি টাকা কেয়া কসমেটিক্সের শেয়ার গতকাল ট্রানজ্যাক্ট হয়েছে, এটার কি কারণ আছে? এটা তো প্লে, জাস্ট মানে বোঝাই যাচ্ছে যে এটার পিছনে কিছু লোকজন আছে, তারা এটা প্লে করছে। আরো কিছু তো কারণ থাকতে হবে। এটা যদি আজকে আপনার স্কয়ার ফার্মার ইয়ার এন্ডিং জুন মাস, এটা স্কয়ার ফার্মা তো মুভ করছে না, বিকজ এটা একটা লার্জ ক্যাপ, অনেক বেশি টাকা লাগবে, এটা মুভ করানোর জন্য অনেক বেশি টাকা লাগবে। সো এই কারণে আপনার প্লেয়াররা কম পেইড আপ ক্যাপিটালের স্টক নিয়ে তারা এইরকম মুভ করে। সো এখানে কিন্তু অনেক লোকজন আমি দেখছি যে এরকম স্টকের পিছনে তারা ঘুরছে, যেহেতু এই যে রিউমার এটা বাড়ছে, এটা দেখা যাবে যে বলা হচ্ছে যে এটা 40 টাকা যাবে, 50 টাকা যাবে। সো আমরা নিউজম্যান, আমাদের ধরেন যে এগুলো কনসার্ন, যে এই যে সাধারণ লোকজন যে আসলে না বুঝে যাতে এখানে ইনভেস্টর না করে, একটু বুঝে করুক। কিন্তু অতিরিক্ত কনসার্ন কিন্তু মার্কেটটাকে ওইভাবে স্বাভাবিক গতিটা ফিরে পাচ্ছে না। আমি আরও একটা কথা বলি, আপনি যেটা বলছিলেন যে রিউমারে বাড়ছে শেয়ার মার্কেট, এবং রেগুলেটরি বডি থেকে যেটা করছে যে তদন্ত দিচ্ছে। আমরা রিসেন্টলি কয়েকটা কোম্পানিকেই দেখেছি যে কোনো কারণ ছাড়া কোম্পানিগুলো বাড়ছে। টেক্সটাইল সেক্টরে একটা শেয়ার, হাউজিং সেক্টরে একটা শেয়ার, ফুডের কিছু একটা দুইটা শেয়ার, বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি যে এরকম রিউমার বেস বাড়ছে। এবং রিউমারও যখন ছড়ায় তখন দেখা যায় যে আলটিমেটলি দিন শেষে ওইটা সত্যি হয়। এই যে রিউমার বেস মার্কেট, আপনি মার্কেটের লোক আরিফুর রহমান,
আপনি যদি এটা নিয়ে বলতেন যে রিউমার বেস, আমাদের মার্কেটটাকে অতিরিক্ত রিউমার বেস হয়ে যাচ্ছে এবং যে তদন্ত দিচ্ছে কিংবা শোকজ দিচ্ছে, যে কারণ দর্শাও নোটিশ দিচ্ছে রেগুলেটরি বডি থেকে, তারপরেও কিন্তু এটা কোনো ইফেক্ট করছে না, এই সম্বন্ধে যদি আপনি বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু সাজ্জাদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করতেছি এই জন্য যে উনি হয়তো বলছেন যে শেয়ার মার্কেটে যারা আসে তারা 2% প্রফিট করে আর 98% লস করে। আমার মনে এই তথ্যটা ঠিক নয়। এই জন্য যদি এই তথ্য ঠিকই হইতো তাহলে আজকে এত লক্ষ মানে বিও অ্যাকাউন্ট হতো না। কিন্তু প্রশ্নটা এখানে প্রশ্ন হচ্ছে যে যারা বিনিয়োগ করতে আসেন তারা কখন কোন সময় বিনিয়োগ করবেন একমাত্র তারাই নির্ধারণ করবেন। কারণ সঠিক সময়ে যদি আপনি বিনিয়োগ না করতে পারেন তাহলে আপনাকে লসের দিকে যেতে হবে। বিশেষ করে আপনার বিনিয়োগকারীরা দুইটা ক্যাটাগরিতে হয় বা তিনটা ক্যাটাগরিতে হয়। যারা লং টাইম ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু এক ধরনের বিনিয়োগে যায়, যেসব শেয়ার নাকি পড়তে থাকে, ভালো আপনার আছে, পি রেশিও আছে, ভালো ডিভিডেন্ড দেয়, ওইসব শেয়ারগুলো তারা আস্তে আস্তে কিনে। আর যারা নাকি মার্কেটে সবসময় ট্রেড করে তারা কিন্তু এত কিছু দেখেন, তারা শুধু মার্কেট ট্রেন্ড দেখে মার্কেটের সাথে সাথে চলতে থাকে। তো এই জিনিসগুলো যদি আপনার যারা যথাযথভাবে মেনে চলে তাহলে আমার মনে হয় শেয়ার মার্কেটে বেশি একটা লস হবে বলে আমার মনে হয় না। এবং যদি এত লস হইতো তাহলে সব ইনস্টিটিউটও সব ধ্বংস হয়ে যেত, মার্কেটে যারা আসতো তারাও সব ধ্বংস হয়ে যেত। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে শেয়ার মার্কেটে লাভ লস থাকবে, এটা যেই হারে প্রফিট হয় ঠিক তার চেয়ে ডবল হারে লস হয়। এটাই শেয়ার মার্কেটের নিয়ম, শুধু আমাদের দেশে না, এটা সব দেশের নিয়ম। লাভ লস, শেয়ার বাজার মানেই রিস্কি মার্কেট, এখানে লাভ লস থাকবে, তবে প্রফিটও যখন হয় তখন বেশি হয়। তবে আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান মার্কেট অনেক বেশি ম্যাচিউর একটা মার্কেট। একটা ফোন আছে, ফোনটা আমি নিয়ে আবার আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি মুন্নি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ দুটি মানে প্রশ্ন এখানে তুলে ধরছেন। তো আমার এই প্রশ্নটা আমি একটু রিপিট করতে যাচ্ছি। জি, আপনি ব্যাংক এবং নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে একটা প্রশ্ন করছেন গুরুত্বপূর্ণ, যে এদের ইয়ার এন্ডিং হচ্ছে ডিসেম্বর কিন্তু এখনো কেন মুভ করতেছে না, কেন মুভ করছে এটা কিন্তু আমি বলি নাই, আমি জাস্ট ওই জিনিসটা বলেছি। মুভ তো করবেই, সারা বছরই করবে। জি আপা, জি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপা, মাল্টিন্যাশনাল কোম্পানি বা ওই কোম্পানির তুলনায় ব্যাংকের প্রাইস কি এখনো পজিটিভ? আরেকটা হচ্ছে রিউমার নিয়ে আপনি বলতেছেন, কেন রিউমার? আপা, আপনারা যে প্রশাসনের মানে আছেন, আমরা কি সেখানে আছি? এই রিউমারের কারণেই তো আমরা কিছু জানতে পারি। সবচেয়ে সঠিক তা না, কিন্তু এগুলো তো দিন শেষে দেখা যাচ্ছে 70% সঠিক। তো আপনারা কেন মনস্তাত্ত্বিক আমরা কিন্তু বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমরা কিন্তু এটা নিয়েই কথা বলছি যে রিউমার, তাহলে কি বাজারটা রিউমার বেস হয়ে যাচ্ছে? আসলে কোনটা সত্যি, যে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস আছে, আমাদের হিসাব করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, এগুলো না করে যদি একটা রিউমার ছড়িয়ে দিল, এতে আমাদের বিনিয়োগকারী ভাই যে বলছিলেন যে এতে তারা লাভবান হয়, এটা যেমন সত্যি, উল্টোটাও কিন্তু সত্যি যে অনেকে পথের ফকিরও হয়েছে। আমরা দেখেছি গত 2010-এর ধসের পরে যে মানুষদের চিৎকার কান্না, মানে কি অসহায় অবস্থা, সেটাও কিন্তু আমরা দেখে এসেছি। যার কারণে আমরা সবসময় বলে থাকি যে বিনিয়োগকারী ভাই আপনারা যারা দেখছেন তাদেরকে সবসময় আমরা বলে থাকি যে টাকাটা আপনার, আপনি যখন বিনিয়োগ করবেন আপনি কিন্তু যৌক্তিকতা বিবেচনা করে আপনি বিনিয়োগ করবেন। রিউমারটা অবশ্যই মানে রিউমার সবসময় ভালো যে তা কিন্তু না, অবশ্যই আপনি নিজের হিসাবগুলো করবেন। জি ধন্যবাদ। জি, আরেকটা ফোন আছে, আমি আরেকটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম আশরাফ। জি আশরাফ ভাই বলুন। আমার দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনার যে শেয়ারগুলি ধরেন একজন বিনিয়োগকারী, উনি যে বললেন লং টাইম বিনিয়োগকারী, ধরেন প্রাইভেট সেক্টরে কেউ একজন প্রবাসী ধরেন এখানে বিনিয়োগ করলো বা জাহাজে চাকরি করে বিনিয়োগ করলো, 1 বছর সে আর দেশে আসবে না, তখন তার একটা আইটেম মনে করেন যে 22 টাকা বাড়লো, তখন কোনো অবস্থাতেই যেন ওই শেয়ার অফিসের কোন কর্মচারী যেন ওই শেয়ারটা সেল দিতে না পারে, এটা নিশ্চয়তা বিধান করতে হবে। কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে 20 টাকা লাভ আছে এই শেয়ারটা, একটা কর্মচারী সেল দিয়ে দিচ্ছে, দিয়ে সে দেখাচ্ছে না কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছে, কারণ একটা অ্যাকাউন্ট থেকে সেল হয় সবকিছু। সিডিবিএল এ একটা রেকর্ড আছে, আর কোনো রেকর্ড নাই। প্রথম প্রশ্ন হলো এটা, এখানে এটা বন্ধ করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে কি প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ড, এই যে প্রত্যেকটা ব্যাংকের মিউচুয়াল ফান্ড আছে, বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড আছে। এখন এই মিউচুয়াল ফান্ডগুলি গ্যাম্বলিং এ জড়িত কমপ্লিটলি। যারা 2 নম্বর শেয়ারকে নিয়ে, কারণ যদি ছোট ক্যাপ
ছোট ক্যাশগুলি তারা বাড়ায় লাভ করায়, করে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে। কারণ কি, এটার কোনো ওয়েবসাইটে তারা দেয় না, তারা কি শেয়ার কিনে কি শেয়ার বেচে সেটা ওয়েবসাইটে নাই। সুতরাং তারা এই 1 নম্বর ক্যামলা আমি বলবো এটা হলো একটা ওয়েবসাইটে দেওয়ার ব্যবস্থা। জি, ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আপনার প্রথম প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। আপনি যেই অ্যাকাউন্টটার কথা বলেছেন, যেভাবে কেনা বেচা হতো, ওইটা হলো অমনিবাস অ্যাকাউন্ট, ওইটা কিন্তু বর্তমানে নেই। এটা কিন্তু হ্যাঁ, ওই সময় অনেক রকম কাহিনী ঘটেছে, যেটা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে, যেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু রেগুলেটরি বডি অমনিবাস অ্যাকাউন্টগুলো বিলুপ্ত ঘোষণা করেছে। এখন কিন্তু সম্ভব না যে আপনার অনুপস্থিতিতে, আপনার অজানাতে কোনো শেয়ার বিক্রি করবে। যদি আপনাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে যে আপনার কনসেন্ট ছাড়া, আপনার অনুমতি ছাড়া যদি আপনার অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি হয়, আপনি সঙ্গে সঙ্গে রেগুলেটরি বডির কাছে কমপ্লেইন করবেন। অবশ্যই সেই ব্রোকারেজ হাউস এবং অথরাইজ পানিশড হবে। আমি এই নিশ্চয়তাটুকুন আপনাদেরকে দিচ্ছি। ধন্যবাদ দর্শক। আরেকটা কথা বলেছিলেন মিউচুয়াল ফান্ড নিয়ে, আপনি যদি বলতেন। তো আসলে অনেক সময় দেখা যায় যে কোনোটা ঠিক হবে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো যে রিউমারগুলো আসলে সেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। কোনো বিনিয়োগকারী যদি সাময়িকভাবে কোনো একটা খবর শুনে সেটা থেকে গেইন করেন, হুইচ ইজ গুড, আমি বলবো যে ওনার লাক ফেভার করেছে, ভালো। বাট রিউমারের পিছনে কারণ না যাওয়াটাই আমি বলবো। কারণ হচ্ছে যে আপনি কিন্তু কোম্পানির আসলে এখন আপনি টেকনোলজির কারণে আপনি কিন্তু কোম্পানির সমস্ত অ্যাকাউন্টস, ফান্ডামেন্টালস, এদের আর্নিং সব কিছু দেখতে পারেন আপনি। আমরা নিউজ পেপারেও অ্যাডভান্স রিপোর্ট করি, এই যে ব্যাংকের আপনার হাফ ইয়ারলি, এটা কিন্তু জাস্ট মানে হাফ ইয়ারলি রিপোর্ট, হ্যাঁ। সো এটা এমন কিছু না, বাট আমরা কিন্তু এক ধরনের আগে নিউজ করার এক ধরনের কম্পিটিশনও হয় যে আমরা নিউজগুলো করি। এগুলোতে ইনফরমেশনটা আমরা জনগণের জন্যই দেওয়ার জন্যই এগুলো করে থাকি। আপনি প্রতিটা কোম্পানির স্টক মার্কেটে যারা লিস্টেড সবার কিন্তু ওয়েবসাইট আছে, আপনি সেখানে তাদের কিন্তু সমস্ত কোয়ার্টারলি আপডেটগুলো তারা দেয়। এবং এর মধ্যে যদি কোনো ধরনের কেউ এক্সপানশন করবে, কেউ নতুন প্ল্যান করবে, সো কেউ ইভেন্ট কোনো জায়গা জমি কিনবে, সেটারও ডিসক্লোজার দিতে হয়। এবং কোন কোম্পানি কী ধরনের ডিভিডেন্ড দেয়, তাদের ইনকাম কেমন, তাদের পি কেমন, প্রতিটা জিনিস কিন্তু আসলে ওয়েবসাইট থেকে একজন ইনভেস্টর জেনে নিতে পারেন। আমি বলবো যে এই যে জুন ক্লোজিংয়ে যে স্টকগুলো আছে, আপনারা দেখেন যে কোন কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দেয়, কোন কোম্পানির আর্নিং ভালো, ম্যানেজমেন্ট ভালো। ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ প্রপারলি ডিভিডেন্ড পাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে যেসব কোম্পানির ম্যানেজমেন্ট ভালো, অনেস্ট, তাদের থেকে ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। সো বিনিয়োগকারীদের আমি বলবো যে আপনারা দয়া করে প্লিজ এই ধরনের আপনি প্রতিটা যেখানে ইনভেস্ট করবেন সেখানে আপনি ওয়েবসাইটে যান, সেগুলো আপনি স্টাডি করেন এবং খুব সহজে আপনি বুঝে যাবেন যে এই কোম্পানিতে আসলে আপনার ইনভেস্ট করা ঠিক হবে কিনা। সেকেন্ড প্রশ্ন যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, দেখেন একসময় কিন্তু বলা হতো যে বাংলাদেশে মিউচুয়াল ফান্ড নাই, মিউচুয়াল ফান্ড দরকার, বিকজ এরা একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর স্টক মার্কেটের ক্ষেত্রে। এখন কিন্তু আসলে অনেক মিউচুয়াল ফান্ড বাংলাদেশে আছে, ঢাকার মার্কেটে আছে। সো এটা আসলে ওনার প্রশ্নটা আমি বলবো যে পার্শিয়ালি মেবি রাইট, বাট এটা রেগুলেটররা বা মার্কেট প্লেয়ার যারা আছেন তারা এটা নিয়ে রিসার্চ করতে পারেন যে মিউচুয়াল ফান্ড আসলে এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করে। সো ওনার সাথে আমি আবার পার্শিয়ালি ডিসএগ্রি করি, বিকজ মিউচুয়াল ফান্ড তো প্রফিট করলে ওনার ইনভেস্টরদের দিবেন। আমি যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করি, একটা মিউচুয়াল ফান্ড যদি প্রফিট করে, সো সেটার ডিভিডেন্ড তো আমি পাবো, ডিভিডেন্ড যেটা দেওয়া হয়। বাট ডিভিডেন্ডটা কম দিচ্ছে কি না, তাদের এক্সপেন্সেসটা বেশি দেখাচ্ছে কি না, সেটাও এগেইন আমি আবার বলবো যে এটা রেগুলেটরের একটা ব্যাপার। যেহেতু মিউচুয়াল ফান্ডে এ পুল অফ ইনভেস্টার্স, থাউজেন্ডস অফ ইনভেস্টার্স, তাদের ছোট ছোট অ্যামাউন্টের মানি ইনভেস্ট করে কিছু রিটার্নের আশায়, সো তারা প্রপারলি পাচ্ছে কিনা। আমি যদি বুঝে থাকি আমি যতটুকুন বুঝেছি উনি কমপ্লেইন করেছে যে মিউচুয়াল ফান্ডরা ম্যানিপুলেশনে ইনভলভ, যে ছোট ছোট পেইডআপের এবং প্রপারলি ডিভিডেন্ড দেয় না। উনি বলছেন যে তারা প্রচুর সেটা যদি হয়, আমি একটু বলি, সেটা যদি হয়, ওনাদের যদি কারোর কাছে সুস্পষ্ট তথ্য থাকে যে তারা ম্যানিপুলেট করছে, তাহলে অবশ্যই রেগুলেটরদেরকে জানাতে হবে। এটা দায়িত্ব স্টক এক্সচেঞ্জ কেউ যদি জানায়, কিংবা বিএসইসি আছে আমাদের রেগুলেটর, তাদেরকেও যদি জানায়, অবশ্যই তদন্ত হতে পারে। এটা আমি আপনার কাছে আসতে চাচ্ছি আবার, যে আমরা কিন্তু কালকে দেখেছি, কালকে একটা মিটিং হয়েছে সিএসসি এবং ডিএসসি বোর্ড অফ ডিরেক্টরসদের মাঝে। এখানে যেটা ডিসিশন হয়েছে, এখন আপনার করার জন্য, পারমিশন দেওয়ার জন্য তারা বিএসইসির কাছে পাঠিয়েছে প্রস্তাবটা। সেটা হচ্ছে যে নতুন করে আমাদের তো 4 ঘন্টা আছে, আমরা ওইটা 4.5 ঘন্টা চাচ্ছি।
যে ট্রেডিং আওয়ারটা, আর টোটালে আমরা 15 মিনিট মানে প্রি ওপেনিং সেশন, এটা মানে মার্কেট শুরুর 15 মিনিটটা প্রি ওপেনিং সেশন। ওখানে হচ্ছে সবাই দামটা নির্ধারণ করবে, দাম অফার করবে, প্রাইস অফার করবে কোন একটা স্টকের জন্য। আর পরের লাস্ট যে 15 মিনিট সেটা হচ্ছে আপনার পোস্ট ক্লোজার সেশন। এখানেও হচ্ছে লেনদেন হবে শুধুমাত্র ক্লোজিং প্রাইসে। একটা যেই 15 মিনিট আগে যে ক্লোজিং প্রাইসটা ছিল আমরা দেখি নর্মালি যে অনেকেই দিয়ে রাখে কিন্তু ওইটা এক্সিকিউট হয় না। সো এই যে সময়টা একটু বাড়ানো, এই যে আমরা টাইমটা চাচ্ছি, আপনি কি মনে করেন যে এটাতে কি টার্নওভার বাড়বে, কিংবা মার্কেটটাতে কীরকম, আপনি মার্কেটের লোক, আপনি বলতে পারবেন যে মার্কেটে কি ইম্প্যাক্ট পড়বে এইটার, এই যে টাইম সময়টা? এটা আমরা অনেক দিন ধরেই চাচ্ছি যে সময়টা একটু বাড়ানো হোক, কারণ 4 ঘন্টার সময় খুবই কম। ধন্যবাদ আপনাকে। এটা যে মার্কেটে ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে, কিন্তু আপনার টার্নওভারের উপরে বা ইয়ার উপর যে ওইরকম একটা ইম্প্যাক্ট পড়ে তা ঠিক নয়। এটা আপনি জানেন যে চিটাং স্টক এক্সচেঞ্জে কিন্তু আগে এই নিয়মটা ছিল, প্রি ওপেনিংও ছিল, আবার ক্লোজিং এর পরে অ্যাডজাস্টমেন্ট একটা ছিল। তো এটার যেটা সুবিধা হবে, এখন যেহেতু আপনার প্রি ওপেনিংয়ে কারো কোনো শেয়ার একটা নির্দিষ্ট রেটে বাই দিতে চাইলে সে বাই দিবে, ওইটা অনেক সময় আপনার অ্যাডজাস্ট হয়, ম্যাচ হয়ে যায়, সেই হিসেবে সে শেয়ারটা পেতে পারে বা কেউ বিক্রি করতে পারে। এটা একটা জিনিস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাস্টে যে জিনিসটা দেওয়া হইতেছে যে 15 মিনিট অ্যাডজাস্টমেন্টের জন্য, এটা অনেক সময় দেখেছে অনেকে হয়তো ভুলে বাই করে ফেলছে, অ্যাডজাস্ট করতে পারতেছে না, সময় চলে গেছে, তাতে করে তার মানে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম হয়ে যায় ব্রোকারেজের এবং ওই ক্লায়েন্টের সাথে। তখন এটা তার কাছে অন্য কোনো শেয়ার থাকলে বা ওই শেয়ারও যদি থাকে, তাহলে সে ওই রেটে নির্দিষ্ট রেটে বিক্রি করে সেটা অ্যাডজাস্ট করতে পারে। এটা অনেকখানি আপনার অ্যাডজাস্টমেন্টের দিক দিয়ে এবং দুই পক্ষের দিকে সমন্বয় আসবে, এবং ভলিউম তো অবশ্যই আসবে, লাস্টে অবশ্যই ভলিউম আসবে, এই হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে আমি ভাইয়ের সাথে একটু সংযুক্ত করতে চাই যে রিউমারটা আসলে আমি যেটা বুঝি, রিউমার 2 ধরনের রিউমার আমাদের এখানে চলছে। একটা হচ্ছে কোম্পানি কর্তৃক রিউমার, আর একটা হচ্ছে আপনার আপনার শেয়ার হোল্ডার কর্তৃক রিউমার। আমার কাছে যে শেয়ারটা আছে আমি হয়তো ওই শেয়ারটার ফেসবুকে দিয়ে দিলাম যে শেয়ারটা বাড়বে। আর আরেকটা হচ্ছে যে একটা কোম্পানি যখন নাকি কোনো নির্দিষ্ট একটা কাজ করতে যায়, সে একটা ল্যান্ড বিক্রি করুক বা কিনুক বা তার এক্সটেনশন করুক, এটা যতক্ষণ পর্যন্ত তারা ডিসিশন না নিতে পারে, মানে পেপারস রেডি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারা জানাইতে পারে না। এবং সেই জিনিসটা রেডি করতে কিন্তু 1 মাস 2 মাস 3 মাসের সময় লেগে যায়। এবং এই যে সময়টা লাগে, এই সময়টাই কিন্তু রিউমার হিসেবে আপনার যারা মানে সোর্স আছে তারা চলে আসে, এবং এটাই পরবর্তী পর্যায়ে বলে যে এই কোম্পানিটা এই করবে, সেই করবে, এই করবে, যেটা বাজারে একটা এফেক্ট হয়। যেমন ইদানিং কিছু শেয়ারের ক্ষেত্রে কিন্তু এফেক্ট হচ্ছে। এটা তার মানে আমি যদি মানে সুস্পষ্ট করে ক্লিয়ারলি একটু বুঝে থাকি, তাহলে হচ্ছে যে কিছু রিউমার আছে শুধুমাত্র কিছু ব্যক্তি বিনিয়োগকারী নিজের স্বার্থের জন্য ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে বিনিয়োগকারীদের, আর কিছু রিউমার আছে যে সঠিক। যখন কোম্পানি কোনো এক্সটেনশনে যায় কিংবা কোনো পজিটিভ নিউজ আছে, যখন তারা ভালো করে প্রোডাকশনে, তখন যে রিউমারটা আসে, এটা রিউমার না, এটা হলো নিউজটা হয়তো বিনিয়োগকারীরা যদি নিউজে যেহেতু নিউজটা মানে ওরা মানে অফিশিয়ালি মানে তৈরি করতে পারে নাই, সেই জন্য এটা রিউমার হিসেবে আসে, কিন্তু পরবর্তী পর্যায়ে হয়তো প্রমাণ হয় যে এটা নিউজ আসে বা নাও আসতে পারে। তবে আমরা বিনিয়োগকারীদের সবসময় বলবো যে রিউমার বেস না, আপনারা মেধা বেস বিনিয়োগ করুন, আপনারা মেধা খাটান, আপনারা বিনিয়োগ করুন। মেধা খাটিয়ে বিনিয়োগ করলে আপনাদের মানে রিস্ক অনেক কম। শেয়ার বাজার মানেই রিস্ক আছে, আপনাদের সবসময় মনে করতে হবে রিস্ক যতখানি কমানো যায় ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। আমি ভাই আরেকটা কথা আপনার সাথে বলতে চাই যে এই যে টাইমটা চেঞ্জ করছে, এটা হচ্ছে 10:20 থেকে শুরু করে আপনার 3:50 পর্যন্ত, 2:50 পর্যন্ত। এতে করে কি হবে, অনেক কিন্তু আমাদের এখানে চাকরিজীবীরা আছেন, হাউসওয়াইফরা আছেন, তাহলে তাদের জন্য টাইমটা একটু বাড়লো যে সকালে এলো কিংবা বিকালে এলো কোনো একটা মুহূর্তে, কিন্তু মানে 10:30 থেকে 2:30 এটা খুব টাফ হয়ে যায় মানুষের জন্য আসা, কারণ এটা যারা হাউসওয়াইফ থাকে কিংবা যারা চাকরি করে তাদের জন্য একটা প্রাইম টাইম, কিন্তু তারা বের হতে পারে না অফিস থেকে। আমাদের এখানে যারা চাকরিজীবী, যারা ট্রেড করেন, তারা প্রায় বলে আপা টাইম পাই না আমরা, সময়টা যদি একটু বাড়াতেন আমাদের জন্য সুবিধা হতো। কিংবা যেসব মারা আছে, মহিলাদের, আমি যেহেতু মহিলা বেশি আসে আমার কাছে, তারাও কিন্তু বলে যে আমরা বাচ্চার স্কুলে যাব আনতে, আমরা টাইম পাই না, টাইমটা একটা। তো আমি মনে করি যে টাইম বাড়ানো হলে এরা কিন্তু উপকৃত হবে। আপনার কাছে আমি এবার আসি সাজিদুর রহমান, সেটা হচ্ছে যে আমরা দেখছি এবার দেখা গেছে আফটার বাজেট এই ফিস্ক্যাল ইয়ারে, গত ফিস্ক্যাল ইয়ারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে রেমিটেন্স, যেটা আমাদের কিন্তু একটা শক্তি ছিল, রেমিটেন্স, বিদেশের টাকা আমাদের দেশের সন্তানরা তাদের হার্ডওয়ার্ক করে টাকা পাঠাতো,
কিন্তু এই বছর দুঃখজনকভাবে দেখা গেছে যে এটা পার্সেন্টেজ হয়ে গেছে নেগেটিভ রেমিটেন্স -14 হয়ে গেছে। আগে যেটা ছিল এটা না, এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। সাথে সাথে আরও একটা দুর্ভাগ্য আমাদের আশেপাশে ঘুরছে, সেটা হচ্ছে যে ৭৫,০০০ কোটি টাকা নাকি প্রতি বছর ফ্লাই করছে অন্য কোনো কান্ট্রিতে, দেশ থেকে গত বছর। হ্যাঁ, এই যে একটা বিশাল টাকা, একদিকে হচ্ছে টাকা আসছে না, আরেকদিকে টাকা ফ্লাই করে অন্য দেশে চলে যাচ্ছে। আমাদের কিন্তু টাকার সংকট হয়ে যাবে। বাজেটে যদি এরকম কোনো একটা কিছু দিত, কিংবা এনবিআররা এখনও দিতে পারে যে আপনার যে বিদেশি যারা বিনিয়োগকারী তাদের টাকার উপরে কোনো কোয়েশ্চেন করা হবে না, এটা যদি আপনার দেওয়া যেত শেয়ার বাজারে যে 3 বছর এখানে বিনিয়োগ থাকবে কিংবা কিছু একটা সময় বিনিয়োগ থাকবে, তারপরে কোনো কোয়েশ্চেন হবে না, তাহলে কিন্তু এই টাকাটা হয়তো বাইরে ফ্লাই বন্ধ হয়ে এটা মেইন স্ট্রিমে চলে আসতো। আপনি কি মনে করেন? ওকে, মূলধারায় চলে আসতো অর্থনীতির, সেটা আমাদের আসলে আপনি ঠিকই বলছেন যে রেমিটেন্স যেটা আমাদের ইকোনমির একটা, আমি বলবো যে ওয়ান অফ দ্য মেইন লাইফ লাইন, এটা আমাদের ফরেন কারেন্সি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা বড় উৎস হচ্ছে রেমিটেন্সের এই 15 বিলিয়ন ইউএস ডলার। সো এটা আসলে আমাদের এই অর্থ বছর যেটা শেষ হলো 16-17, এবারে আমাদের হচ্ছে 6 বছরের মধ্যে সবথেকে কম রেমিটেন্স এসেছে। এটা খুবই, আমি বলবো যে আমাদের ইকোনমির জন্য আমি একটা বড় একটা রেড লাইন, এটা পলিসি মেকাররা চিন্তা করতে পারেন কি করবেন। সো সরকার কিছু প্ল্যান প্রোগ্রাম করছে যে কিভাবে এটা আসলে এনকারেজ করা যায়, এবং সেক্ষেত্রে কিছু ইনসেন্টিভ দেওয়ার চিন্তাভাবনা চলছে সরকারের বিভিন্ন লেভেলে, যেটা অর্থমন্ত্রী মহোদয় উনি বলেছেন বিভিন্ন সময় যে হয়তো রেমিটেন্স পাঠাতে যে কস্টটা সেটা কোনোভাবে তারা একটা ইনসেন্টিভ দিয়ে সেটা ওনাদের ফ্রি করা, যে একটা তাদের ফি দিতে হয় পাঠানোর ক্ষেত্রে, সেটা। সো এই নিয়ে চিন্তা হচ্ছে, তো দেখা যাক। বাট রেমিটেন্স কমার আমি মনে করি অন্যতম একটা কারণ হচ্ছে আপনার গ্লোবাল সিচুয়েশন, লোকজনের বেতন কমে গেছে, অনেকে অনেক জায়গায় চাকরিতে নেই। ইউরোপে আমি দেখেছি অনেকে, বিভিন্ন দেশে, ইটালিতে প্রচুর বাংলাদেশি, বাট তারা আসলে খুবই কম, মানে জব নেই অনেকে ধরেন যে বেতন কম পাচ্ছে। মিডল ইস্টেও সেম কেস। ওকে, এটা হচ্ছে আমি মনে করি যে রেমিটেন্সের মেইন ইস্যু। আর যেটা আপনি বললেন যে আসলে এই যে ক্যাপিটাল ফ্লাইট যেটা হচ্ছে আমাদের, আপনি পার ইয়ার কয়েক বিলিয়ন ডলার যেটা রিপোর্টেড, হয়তো মেবি এর থেকে বেশি কম হতে পারে, বাট এটা এখন আসলে বাংলাদেশ আমি মনে করি শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট না, যদি আনট্যাক্সড মানি, এগুলো হচ্ছে আনট্যাক্সড মানি, বা আমরা অনেকে পপুলার ভাষা হচ্ছে ব্ল্যাক মানি বা কালো টাকা বলে থাকি, অপ্রদর্শিত অর্থ আমরা যেটা বলি, যে অপ্রদর্শিত অর্থ বা বেসিক্যালি আনট্যাক্সড মানি, যেটা ট্যাক্স দেওয়া হয়নি যে টাকার, এই টাকাগুলো শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট না, আপনি আরও প্রোডাক্টিভ সেক্টরে কিভাবে সেটা ইনভেস্ট করা যায়। কেউ যদি, আমি মনে করি যে এই টাকাটা যদি কেউ ইন্ডাস্ট্রি করে, আমি মনে করি যে সেটা এনকারেজ করা উচিত। ইন্ডাস্ট্রি করলে ছেলে চাকরি পাবে, ইয়েস, এমপ্লয়মেন্ট হবে, আপনি দেশের ইকোনমিতে ভ্যালু অ্যাড করবে, এবং এই টাকাটা ফর্মালি আমাদের ইকোনমিতে চলে আসলো। সো ক্যাপিটাল মার্কেটও যেতে পারে অন সাম কন্ডিশনস, আমি মনে করি, বিকজ ক্যাপিটাল মার্কেট ইজ আপনি এটা তো অনেক একটা রিস্কি মার্কেট। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু অনেক মানে পলিসি অনেক চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে, আসতে পারে অবশ্যই। বাট আমি মনে করি যে সেটা থেকে আপনি রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু দেওয়া হচ্ছে এখনো, এই যে আনট্যাক্সড মানি, আপনি কিন্তু রিয়েল এস্টেটে কিনতে পারেন, জায়গা জমি ফ্ল্যাট, আপনি একটা সার্টেন রেট, আপনি একটা পেনাল্টি রেট দিয়ে আপনি কিন্তু সেটা করতে পারেন। বাট এটা শুধুমাত্র রিয়েল এস্টেট সেক্টরেই আছে। আমি মনে করি যে এই যে ক্যাপিটাল ফ্লাইট যেটা আপনি বললেন, যে আপনি রাইটলি, যে আসলে একটা উদ্বেগের বিষয় যে আমাদের মতো গরিব দেশ থেকে এরকম হাজার হাজার কোটি টাকা কিভাবে পাচার হয়ে যাচ্ছে, এবং যাচ্ছে কোথায় দেখেন আপনি, উন্নত বিশ্বে, আমেরিকা, কানাডা, ইউরোপ, এই সমস্ত দেশে যাচ্ছে, এটা অন্য কোথাও না। সো এইগুলো আসলে আমাদের বন্ধ করার জন্য আমি মনে করি যে এই যে প্রপার, আপনি কেউ আসলে ব্যবসা বাণিজ্যর একটা খুবই পরিবেশ, এক ধরনের কনফিডেন্স, আমি মনে করি যে রাজনৈতিক স্থিতিশীলতাও এখন খুবই ভালো আছে, একটা পাওয়ারফুল সরকার আছে দেশে। সো তারা এই ধরনের, আমি মনে করি, বোল্ড ডিসিশন তারা নিতে পারে যে আসলে ওকে, তুমি তোমার আনট্যাক্সড মানিটা এখানে ইন্ডাস্ট্রি করো, তোমার এই বেনিফিট দেওয়া হবে, কোনো প্রশ্ন করা হবে না, এত এমপ্লয়মেন্ট হবে। সো আমি মনে করি যে সরকারের আসলে এগুলো নিয়ে একটা ভাবার সময় এসেছে, আদারওয়াইজ আমাদের টাকা আসলে আরো পাচার হয়ে যাবে। আমি একটু আরিফুর রহমান আপনার কাছে আসি। নতুন একটা ল কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা আমরা অনেকদিন চাচ্ছিলাম, বুক বিল্ডিং মেথডের। লাস্ট বুক বিল্ডিংটা যখন হয়েছিল, আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছে যে এটা কি, হঠাৎ করে একজন দুইজন অনেক বেশি দাম দিয়ে ফেললো। নতুন একটা নিয়ম হয়েছে যে কোনো যারা এলিজিবল ইনভেস্টর তারা 2%-এর বেশি অ্যাপ্লাই করতে পারবে না। এই যে চেঞ্জটাকে আপনি এটা কি মনে করছেন, যে
ভালো ভালো কোম্পানি আসবে বাজারে, যে ম্যানিপুলেশনটা কিন্তু কমে গেল এতে করে, মার্কেটের কি লাভ হবে, এটা আপনি কিভাবে দেখছেন? না, কিংবা ভালো ভালো কোম্পানি এরা কি আসতে চাইবে? আমাদের কিন্তু ভালো ভালো কোম্পানিগুলো আসতে চায় না। আমাদের দেশে ভালো কোম্পানি যেগুলো আছে তারা কখনোই আসতে চায় না এই মার্কেটে। কেন আসতে চায় না এটা তারাই ভালো বুঝবেন কি। আর আপনি যেটা বলতেছেন সেটা আসলে মার্কেটে স্বচ্ছতার জন্য রুলস এন্ড রেগুলেশন বেশি, দ্যাটস ওয়াই তারা হয়তো আসতে চায় না, ট্যাক্স বেশি। আর আরেকটা জিনিস ভাই, রেমিটেন্সের সাথে আমি একটা সংযোগ করতে চাই। ইদানিং একটা জিনিস মানে আছে, প্রচার আছে যে যারা রেমিটেন্সের টাকা পাঠাচ্ছে ব্যাংকের মাধ্যমে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে, বিশেষ করে এই টাকাগুলো সবগুলো গ্রামের টাকা। গ্রামের টাকা যখন আসে, টাকাটা উঠাইতে গেলে তাদেরকে প্রশ্ন করা হয় যে এই টাকাটা আপনি কি করবেন, কে পাঠাইছে, কোথায় কি করবেন, বিভিন্ন তথ্য দিতে হয় তাদেরকে। যে এই যে তথ্যগতভাবে একটা যে একটা হয়রানি, মানুষের গ্রামের মানুষ তেমন একটু ভয় পায়, যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় রেমিটেন্স কমার এটাও একটা কারণ হইতে পারে। এটা বোধহয় জঙ্গি আতঙ্ক থেকে এটা হয়েছিল কিছুদিন। জি, এটা হইতে পারে। কেবল সরকার মহোদয় এই জিনিসগুলো একটু মানে নমনীয়ভাবে দেখবেন, সতর্কভাবে দেখবেন, তাইলে আমার মনে হয় রেমিটেন্সের গতিটা একটু বেড়ে যাবে। আচ্ছা, এটা রেমিটেন্স বলেন, আমি ওই যে ইয়েটা বলেছিলাম, বুক বিল্ডিং নিয়ে বলেছিলাম আপনাকে। না, বুক বিল্ডিং যেটা বলছে এখন, যেটা বলেছে এটা আমার কাছে মনে হয় একটা ফোন আছে, ফোনটা নিয়ে আবার আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম কাজীবদ্দিন। জি, আমি আপনাদেরকে বলি, আমি তো অসুস্থ মানুষ, আমি মানে অনেক কিছু আমি জানি, কিন্তু আমি অসুস্থ দিকে আমি বাইরে যেতে পারি না। আমি যতটুকু জানি সরকারি লেভেলে আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, আপনার কথাটা ক্লিয়ারলি আসছে না। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর কথা বলুন। ঠিক আছে, আমি বলি আপনাকে যে এই যে সরকারি লেভেলতে বলা হয় যে $10 বিলিয়নের ইম্পোর্ট হয় চায়না থেকে, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি নিজে একজন ইম্পোর্টার, সম্পূর্ণ মিথ্যা কথা। $1 লাখ এলসি করলে $10,000 এলসি করা হয়, $90,000 পাঠানো হয় হুন্ডিতে। হুন্ডির টাকাটা সম্পূর্ণ রেমিটেন্সের টাকা, টোটাল দালালদের মাধ্যমে এটা চায়না চলে যায়। এটা আমি নিজে টাকা পাঠাই, আমি জানি। আমি নিজের $1.5 লাখ এলসি করে আমি এলসি করে 20,000 আমি পাঠাই $1,30,000 আপনার দালালের মাধ্যমে। এটা যায় কোথায়? তাহলে এই ডলারটা যায় কোথায়? ডলারটা সম্পূর্ণ রেমিটেন্সের টাকা, এটা আমি 100% কনফার্ম। অথচ সরকার কেন দেয় না এগুলি? জি দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার কষ্টটার কথা। আমার মনে হয় গভর্নমেন্টও কিন্তু নড়িচড়ে বসছে, গভর্নমেন্টও এই দিকটা দেখাশোনা করছে। কিন্তু আমরা রিসেন্টলি কিন্তু দেখছি যে তারা বের করার চেষ্টা করছে যে কে কিভাবে টাকাটা পাঠাচ্ছে, এবং অনেক শোনা যাচ্ছে যে তারাও চিন্তা করছে কিভাবে লিগ্যাল ওয়েতে পাঠানো যায় কিংবা দেশে আসে। এই জিনিসগুলো কিন্তু বন্ধ করার জন্য অলরেডি বললাম ইনসেন্টিভ। বাট উনি যেটা বললেন যে ওই যে ইম্পোর্টের ক্ষেত্রে যে কেউ মানে $1.5 লাখ ইম্পোর্ট করছে, সে আসলে $20,000 পাঠাচ্ছে লিগ্যালি, বাকি টাকা পাঠাচ্ছে হুন্ডিতে। সো এটা তো আসলে ডিফারেন্ট কেস। এটা তো ধরেন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, যেটা বললাম যে এর মাধ্যমে বেশি টাকা পাচার হয়। কিন্তু চেষ্টা করছে, কিন্তু আগে থেকে কিন্তু গভর্নমেন্ট এগুলো ছিল, সব সময়ই ছিল। কিন্তু গভর্নমেন্ট, আমি যতদূর জানি, বর্তমানে কিন্তু চেষ্টা করছেন এটা কিভাবে লিমিট করা যায়, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। আগে কিন্তু আমরা কখনো আলোচনাই শুনিনি যে এত হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে কিংবা দেশের অর্থনীতির এই কিছু লোক এরকম করছে। কিন্তু রিসেন্টলি আমরা যদি দেখি, নিকটবর্তী অতীতে কিন্তু আমরা প্রচুর দেখছি, প্রচুর আলোচনা শুনছি, গভর্নমেন্টের নড়াচড়া দেখছি যে এটা তো সহজ না। আপনি ব্যাংকের আলটিমেটলি তো ব্যাংকের ইনভলভ হতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। আপনার $1 লাখ এলসি আপনি তো ব্যাংকের মাধ্যমেই খুলছেন এটা। তো আপনি সেখানে $20,000 আপনি পাঠালেন ব্যাংকের মাধ্যমে 80,000 হুন্ডিতে, এটা কি ব্যাংক অ্যালাউ করবে? আর ওই ব্যাংকটা তো বাংলাদেশ ব্যাংকও ছাড়বে না। সো আমি মনে করি যে ওনার এই কনসার্ন, এগুলো সমাধান হচ্ছে, এবং এই যে ব্যাংকগুলো যদি আসলে স্ট্রিক্ট হয়, আমি মনে করি যে এই সমস্ত মানি লন্ডারিং অনেকাংশে কমে যাবে। জি, আমি আবারও আসছি একটা কোয়েশ্চেন নিয়ে, যে আমরা কিন্তু লাস্ট বাজেট সেশনে যেটা দেখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী মহোদয়, তারা কিন্তু শেয়ার বাজারে নিয়ে ওইভাবে পজিটিভলি দেয়নি। আমরা যেগুলো চেয়েছিলাম স্টক এক্সচেঞ্জ থেকে দেননি, কিন্তু নেগেটিভ কোনো কিছুও কিন্তু আসেনি। প্লাস আমরা বাজেট সেশনে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য শুনেছি, অর্থমন্ত্রী যে বক্তব্য শুনেছি, তারা কিন্তু সাংঘাতিকভাবে আন্তরিক যে মার্কেটটার ব্যাপারে, শেয়ার মার্কেটটার ব্যাপারে, বা মার্কেটটা যাতে স্থিতিশীল থাকে, সাস্টেইন করে দীর্ঘমেয়াদী। তো তারপরেও কি আমরা ওই ইফেক্টটা দেখতে পাচ্ছি? আপনি যদি কি মনে করেন তাদের
যে বলা এটার পরিপ্রেক্ষিতে মার্কেটটাকে আপনি কত দূর যাবে, এই যে আমাদের মনস্তাত্ত্বিক ভীতি আছে, মনস্তাত্ত্বিক ভীতির থেকে আমরা বের হতে পারছি না। এখনও সবাই মনে করছে 5,800 পয়েন্ট উঠে গেছে, না জানি কি হয়। এটা দিয়ে যদি আপনি বলতেন। জি, না আপনি যেটা বললেন যে 5,700 বা 800 এই যে একটা ইন্ডেক্সের একটা বেড়াজালের মধ্যে আমরা পড়ে গেছি, কিন্তু আসলে আলটিমেটলি কি ইন্ডেক্স কি সবাই তো পজিটিভ না, মার্কেট তো সবাই পজিটিভ। আপনি 2010 এর পর থেকে এখন যতগুলো আইপিও আসছে ওদেরকে যদি আপনি বাদ দেওয়া হয় তাহলে ইন্ডেক্সটা কোথায় গিয়ে দাঁড়াবে? 1,500 আপনাকে আপনি এদিক দিয়ে ইন্ডেক্স বলবেন, আবার যদি বলেন যে আপনি পি রেশিওর কথা বলেন যে 40 পি পর্যন্ত আপনি এখানে লোন পাবেন, তাহলে আমি ধরে নিতে পারি 40 পি পর্যন্ত যে শেয়ারগুলো আছে সেটা খুব ভালো শেয়ার। তাহলে এখন ওই শেয়ারগুলো যদি এখন যদি 10 টাকা থাকে এবং 40 টাকা যেতে আরও 30 টাকার দরকার, তো 30 টাকার মধ্যে বাড়লে এটা অটোমেটিকলি এখানে আপনার ইন্ডেক্সটা বেড়ে যাবে, আরও আপনি ডবল হয়ে যাবে, মিনিমাম ডবল হয়ে যাবে। তো এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইন্ডেক্সটা কোনো ব্যাপার নয়। আমি মনে করি ব্যাপার হচ্ছে এখানে যে আপনি যার যে শেয়ারটা বাড়তেছে ওই শেয়ারটা কেন বাড়তেছে, ওটার মধ্যে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে স্টক এক্সচেঞ্জ বা যার বিজনেস টিম আছে তারা কিন্তু সাথে সাথে ধরতে পারে যে কোত্থেকে বাই হচ্ছে, কে বাই করতেছে, কে বড় বাই করতেছে কিনা, ক্রস হচ্ছে কিনা, সব ধরতে পারে। জি, আমি একদম সময় খুব অল্প, আপনি খুব সংক্ষেপে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আরও সতর্ক হন এবং কিছু সময় আছে, এই যে যেমন জুন ক্লোজিং, কোনোটা ডিসেম্বর ক্লোজিং। সো এর আগে ভালো ভালো আইটেম আমি বিনিয়োগকারীদের বলবো যে আপনারা সবাই প্রতিটা শেয়ার কেনার আগে ওই কোম্পানির আপনারা ফান্ডামেন্টালস, ওই কোম্পানির অ্যাকাউন্টস, ওই কোম্পানির ম্যানেজমেন্ট, বোর্ডে কারা বসে, সো সব কিছু দেখে আপনারা একটা সিদ্ধান্ত নিন। এবং ভালো কোম্পানি হলে চলবে না, যেই কোম্পানি যদি ডিভিডেন্ড না দেয়। সো লাফার্স সুরমা, হোলসিম, ওয়ার্ল্ডের মধ্যে বড় সিমেন্ট কোম্পানি আপনি দেখেন, যদি 5%-এর উপরে ডিভিডেন্ড না দেয়, তো এটা যতই ভালো কোম্পানি হোক, আমি অ্যাজ এ ইনভেস্টর আমার জন্য তো এটা আসলে কোনো লাভ হবে না, তাই না? সো এই কারণে আমি বলি যে ইনভেস্টররা আপনারা দেখে কিনুন যে কোন শেয়ারের আসলে ডিভিডেন্ড ভালো দেয়, ম্যানেজমেন্ট ভালো, এরা কোম্পানির ইনফরমেশন হাইড করে না। সো এই ধরনের এবং প্রসপেক্টিভ, সব সেক্টর কিন্তু ধরেন যে প্রসপেক্টিভ নাও হতে পারে, যে ফিউচার আসলে কোনটার ভালো হতে পারে, এটা কি হতে পারে, এই ধরনের কিন্তু অ্যানালাইসিস করা সম্ভব। সো এগুলো দেখে শুনে আমি মনে করি যে ইনভেস্টররা যদি বিনিয়োগ করে তারা আসলে কোনো মার্কেট, শুধু বাংলাদেশ না, কোনো মার্কেটেই লস করার সম্ভাবনা নেই। ধন্যবাদ সাজ্জাদুর রহমান আপনাকে, ধন্যবাদ আরিফুর রহমান আপনাকে, আপনাদের মূল্যবান বক্তব্য শুনলাম। দর্শক মণ্ডলী, আপনারা যখনই বিনিয়োগ করবেন দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন। আপনারা অনেক সময় দেখবেন যে ভালো কোম্পানির একটা শেয়ার কিন্তু দামটা হয়তো যৌক্তিক পর্যায়ে নেই। আপনারা ভালো কোম্পানির শেয়ার হলেই যে বেশি দামে ইনভেস্ট করবেন তা কিন্তু না। অনেক সময় আপনার দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে হবে, সবসময় দামটা জাজ করতে হবে, যাচাই করতে হবে যে মূল্যটা কতখানি যৌক্তিক। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আপনাদের বিনিয়োগ করতে হবে। এই অনুষ্ঠানটি সময় শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।